গত ডিসেম্বর মাস, গত বছর 2025 সাল, সেটাকে টানতেই হবে। একটা টার্বুলেন্ট একটা পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে। তারেক রহমান বাংলাদেশে ল্যান্ড করলেন। এর আগে তো 2024 সালে হাসিনা পতনের পরে হাসিনা চলে গেছেন। তারপর থেকে এই ভ্যাকুয়াম জায়গাটা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে উপদেষ্টা মণ্ডলীর সরকার যারা চালাচ্ছেন, তাদের তৈরি করা এনসিপি পার্টির যে বেশ কিছু লিডার, তারা নিয়ম করে ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম অশালীন মন্তব্য করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। আমি ওসব খুচকা টুচকা মন্তব্যে আমি যেতে চাইছি না, কারণ এগুলো একটা নিয়ম কি জানেন তো, যে ভারতবর্ষের বিরুদ্ধে আপনার যদি না গালাগাল করেন তাহলে আপনার ভাত হজম হবে না। কেন হজম হবে না? কারণ ভোটে জেতার জন্য, আগামী তো ভোট আছে, 2026-এর ভোট 12 ফেব্রুয়ারি থেকে। এই ভোটে জিততে গেলে আপনার কোনো ইস্যু তো নেই। ভোটে জিততে গেলে আপনার একটাই ইস্যু, অন্ধ ভারত বিরোধিতা। সেটা বাংলাদেশ বলুন, আর ওদিকে রাওয়ালপিন্ডি বলুন, অর্থাৎ ইসলামাবাদ বলুন, পাকিস্তান, ওখানেও যখন ভোট আসে নিয়ম করে এই পাকিস্তানের বিরোধিতা একমাত্র ইস্যু, যেই ইস্যুতে মানুষকে জিগির তোলা যাবে, অ্যান্টি ইন্ডিয়া জিগির তোলো এবং ভারতবর্ষের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করো, আর যুদ্ধে আর ভোটে যেত পাকিস্তানে। এরা তো ভুলে গেছে আমাদের ডান দিকের প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশের, যে টিক্কা খান কি হাল করেছিল সেই সময় বাংলাদেশের 1971 সালে, কতটা নরমের যজ্ঞ চালিয়েছিল, কত মহিলার রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল, কত রক্তে রাঙানো সেই স্বাধীনতা। কি করে বুঝবে এরা? ব্রেনটা এতই ওয়াশ যে তাদের জাতির জনক তারাই ভাঙচুর করছে। এই বিষয় হলো ভারতবর্ষ তাহলে করছে কি? ভারতবর্ষ করছে কোনো কোনো জিনিসের না সাউন্ড হয় না। সাইলেন্স অনেক সময় লাউডার দ্যান ওয়ার্ডস, এরকম একটা কথা আছে। সাইলেন্স ইজ সামটাইমস লাউডার দ্যান ওয়ার্ডস। আপনি মুখে যা বলুন, এই করবো সেই করবো, ভিতরে ভিতরে সাইলেন্ট একটা কাজ হয়ে গেল। তাহলে কোনটা কাজের? এটাই কাজ। গত 20 থেকে 23 ডিসেম্বর একজন লোকের আগমন ঘটলো কিন্তু বাংলাদেশে, যাকে নিয়ে আজকে আমাদের এই চর্চা। এই 20 থেকে 23 ডিসেম্বর যিনি বাংলাদেশে আসলেন আনঅফিসিয়াল ভিজিটে, অবশ্যই আনঅফিসিয়াল, তিনি নূর আহমেদ নূর নামে একজন ভদ্র। এই নূর আহমেদ নূর কে, কি তার প্রোফাইল, কেন তাকে নিয়ে আজকের আমাদের এই এপিসোড? এটা আগামীতে জিওপলিটিক্সের ক্ষেত্রে একটা বড় চর্চার বিষয় হয়ে যাবে। আপনাকে আরো 3-4 বছর আগে আমি একটু ফিরিয়ে নিয়ে যাই। 2021 সাল আগস্ট মাস, তালিবান ক্ষমতায় এলো আফগানিস্তানের কাবুলে। নর্দার্ন অ্যালায়েন্স যারা ছিল, নর্দার্ন অ্যালায়েন্সের সরকার পতন হয়, তালিবানরা সেটা টেক ওভার করে এবং তারপর থেকেই কাবুল কিন্তু তালিবানের কন্ট্রোলে। এবং এই তালিবানদের সব থেকে বড় ভাতৃপ্রতিম যদি কোনো দেশ হয়ে থাকে, সেই 2-3টি দেশের, একটি সৌদি আরবিয়া, একটি ছিল কাতার, এবং আরেকটি যেটা সবার উপরে সেটা হচ্ছে পাকিস্তান। তাদের ব্যাপক সম্পর্ক, মাখো মাখো সম্পর্ক। কিন্তু যেই ক্ষমতার পরিবর্তন হয়ে গেল ওই ডুরান্ড লাইন বরাবর, অর্থাৎ যেটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে, ওই ডুরান্ড লাইন বরাবর দুই দেশের মধ্যে কিন্তু সীমান্ত সংঘর্ষ হয়ে গেল। এতটাই খারাপ অবস্থা বর্তমানে যে এখন কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় এয়ার স্ট্রাইক পর্যন্ত চালিয়েছে পাকিস্তান। আমরা বিভিন্ন সময় দেখেছি যে পাকিস্তান এবং তালিবানদের মধ্যে সম্পর্ক অত্যন্ত তলানিতে। তো রাজনীতিতে একটা কথা আছে, ডিপ্লোম্যাসির কথা, শত্রুর শত্রু আমার মিত্র। এই নীতিতে ভারতবর্ষ কিন্তু চলছে। ভারতবর্ষ এই সুযোগটা তখন নিয়েছিল এবং একটা ট্র্যাক টু ডিপ্লোম্যাসি বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির মাধ্যমে বর্তমান তালিবান রেজিমের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে। শুধু কথার মাধ্যমে নয়, বিভিন্ন সহায়তার মাধ্যমে। মানবিক সহায়তা, যার মধ্যে ছিল ডাক্তার, নার্স এবং প্রচুর পরিমাণে ঔষধপত্র পাঠানো। শুধু তাই নয়, করোনার সময় প্রচুর পরিমাণে ভ্যাকসিন কিন্তু ভারতবর্ষের তরফে পাঠানো হয়েছিল কাবুলে সেখানকার মানুষদের জন্য। এটা কিন্তু আফগানদের মন জয় করে নিয়েছে। পরবর্তীকালে বিভিন্ন প্রজেক্টে, ড্যাম বলুন, স্কুল বলুন, বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, বাঁধ নির্মাণ ইত্যাদিতে কিন্তু ভারতবর্ষ প্রচুর সেখানে তাদেরকে সহযোগিতা করে আসছে। এর ফলে একটা ভালো রকম সম্পর্ক তৈরি হচ্ছে ভারত এবং তালিবানদের মধ্যে।
তালিবানদের বিদেশমন্ত্রী যে মুত্তাকিন আছেন, তিনি অক্টোবর মাসে ভারতবর্ষে এসে ঘুরে গেছেন। এই ভদ্রলোকের সফরটা তো গুরুত্বপূর্ণ কেন? এই ভদ্রলোককে নূর আহমেদ নূর কিন্তু কোন সাধারণ লোক নন। তিনি লো প্রোফাইলে থাকেন বটে, কিন্তু এই জেনারেল নূর, উনি আফগানিস্তানের ফরেন অ্যাফেয়ার্স দপ্তরের ডিরেক্টর জেনারেল। তিনি কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কি হবে সেই বিষয়ে নীতি নির্ধারণকারী যে সংস্থা, তার হেড। তাহলে বুঝে নিন, এই নূর আহমেদ নূর বিভিন্ন সময় দেশে বিদেশে ঘুরে তালিবানদের সমর্থনের জনমত এবং সেখানকার সরকারকে প্রভাবিত করার ভীষণ চেষ্টা এবং এই মানুষটি করে আসছেন। তাহলে এই মানুষটাকে এমন একটা সময় মানুষটার এন্ট্রি হলো এই ঢাকাতে, সেটা কিন্তু খুব চমকপ্রদ। তারেক রহমান 26 তারিখে আসলেন বাংলাদেশে, এবং যখন আসলেন তখন কিন্তু প্রায় 50 লক্ষের কাছাকাছি বাংলাদেশের মিডিয়া অনুযায়ী লোকের সমাগমের মধ্যে তিনি আসলেন। তিনি বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যে পার্টি চরম কট্টরপন্থা অবস্থানের একটু বাইরে, সেই পার্টির সুপ্রিমো হিসাবে তিনি আসলেন। এরই ফাঁকে, এরই আগে ঘুরে হয়ে গেল এই নূর আহমেদ নূরের 3 দিনের সফর। আনঅফিসিয়াল শহর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে তিনি এসে কিন্তু বিভিন্ন যে কট্টরপন্থী সংগঠন, তাদের সঙ্গে উনি দেখা করেছেন, কথাবার্তা বলেছেন। এবারে প্রশ্নটা হচ্ছে, এই সময় উনি কেন হইলেন? ভোট তো সামনে, আর মাস দেড়েক গেলেই ভোট। এই সময় ওনার আগমন একটা বিরাট একটা বার্তা দেয়। বার্তাটা এই যে কিভাবে আগামীর শেপ হবে, যেখানে পাকিস্তানের তরফে আইএসআই এর আনাগোনা বেড়ে গেছে, পাকিস্তানের সেনাপ্রধান, মন্ত্রীদের, শান্তিদের যাতায়াত ভীষণভাবে বেড়েছে পাকিস্তানে, এই ঢাকাতে। সেখানে কিন্তু ভারতবর্ষ সাইলেন্টলি তালিবানকে কিন্তু এনগেজ করে দিল। এবং এই যে কট্টরপন্থী যে শাখাটা আছে, সেই শাখাটা কিন্তু তালিবানদের সঙ্গে তাদের যথেষ্ট ভালো সম্পর্ক, এবং এই তালিবানদের মাধ্যমে এই শাখার যে ভারত বিরোধিতার জিগির, তাতে যাতে প্রশমিত করা যায়, সেই জন্য ভারতবর্ষের তরফেই এই নূর আহমেদ খানের একটা ঝাকাস এন্ট্রি বলে আমার মনে হয়েছে। আরো একটা বিষয় জানাই, এই নূর আহমেদ নূর আগামীতে তালিবান সরকারকে পরিচালিত আফগানিস্তানের সরকারের এনভয় অর্থাৎ রাষ্ট্রদূত হতে চলেছেন, যতটুকু আমার মনে হয় ভারতবর্ষে। সুতরাং এই মানুষটির ঢাকাতে আসা আখেরে ভারতবর্ষেরই একটা চাল কিনা, সেটা কে বলবে? এই নিঃশব্দে ঘটে যাওয়া এই 3 দিনের সফর আগামীতে জিওপলিটিক্সে ব্যাপক প্রভাব ফেলবে বলেই আমার বিশ্বাস। জানি না আপনারা কি ভাবছেন? যা ভাবছেন অবশ্যই কমেন্টে জানান, এবং কেমন লাগলো এপিসোড সেটাও জানান। ভালো থাকবেন। জয় হিন্দ।